হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? সো তোমরা যারা এখন কলেজ পড়ুয়া শিক্ষার্থী আছো এবং সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের জন্য আমাদের স্বপ্নদাবির পক্ষ থেকে এবং হিরামন ক্লাসরুমের পক্ষ থেকে ডিউ হ্যাক্স নামে একটা সিরিজ কিন্তু লঞ্চ করা হয়েছে এবং এই হ্যাক সিরিজটা পুরাটাই ফ্রি। আমাদের এই সিরিজটা মূলত কিসের জন্য তোমাদের পড়াবো? আমাদের এই সিরিজটাতে বেসিক্যালি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটের জন্য পড়াবো ফ্রিতে। এবং আমাদের এই যে ডিউ হ্যাক সিরিজ, এটা একদম তোমার বেস ভার্সানটা। এই ভার্সনে বেসিক্যালি আমরা বলছিলাম 33টা ভিডিও দিব। ঠিক আছে, কয়টা ভিডিও দিব? 33টা ভিডিও দিব। সো 33টা ভিডিওর ভিতরে এখানে তোমার 11টা ভিডিও থাকবে বাংলায়, 11টা ভিডিও থাকবে ইংলিশে, আর 11টা ভিডিও থাকবে তোমার সাধারণ জ্ঞানের। সো একটা ব্যাপার হচ্ছে, তোমরা যারা ডিউ বি ইউনিট, এটা ডিউ বি ইউনিটের জন্যই মূলত ডিউ বি ইউনিটে পরীক্ষা দিবে, তোমরা কিন্তু জানো যে এই 3টা সাবজেক্ট থেকে তোমাদের প্রশ্ন আসবে। সো একটা ব্যাপার হচ্ছে, আমি আজকে ইংলিশের প্রথম যে ভিডিওটা, অর্থাৎ আমাদের প্রথম 10টা ক্লাস, বেসিক্যালি তোমার 30টা করে, তোমার যে আমরা বললাম যে 33টা তোমার আর কি ভিডিও, এর ভিতরে তোমার দেখা যাচ্ছে যে 3টা করে ভিডিও। তোমার প্রথম ভিডিওগুলো হবে বেসিক্যালি তোদের ইংলিশের প্রশ্নটা অ্যানালাইসিস করে দেখাবো, জিকের ক্ষেত্রেও সেম হবে, বাংলার ক্ষেত্রেও সেম হবে। আর বাকি 10টা করে ক্লাস থাকবে, বাংলায় 10টা ক্লাস, জিকে 10টা ক্লাস, আর তোমার ইংলিশে 10টা ক্লাস। সো আজকে আমাদের যে প্রশ্ন অ্যানালাইসিস, ইংলিশের প্রশ্ন অ্যানালাইসিসটা আমরা করব, বিগত 5 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করব। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে একটা ফরম্যাটে প্রশ্ন আসতো, এখন কিন্তু আরেকটা ফরম্যাটে প্রশ্ন আসে। সো 2019-20 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত অংশ চালু হয়। এর আগে কিন্তু লিখিত অংশ ছিল না। এর আগে তোমার বাংলায় 25টা এমসিকিউ, ইংলিশে 25টা এমসিকিউ, আর তোমার সাধারণ জ্ঞানে 50টা এমসিকিউ ছিল। কিন্তু 2019-20 সাল থেকে কিন্তু লিখিত অংশ চালু হয়। এরপরে কিন্তু প্রশ্নের প্যাটার্নটা পুরোপুরি চেঞ্জ হয়েছে এবং এখন সেই প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে এবং খুব সহজ ধরনের প্রশ্ন আসে। সো আমরা এই যে রিসেন্ট টাইম এইচএসসি 24 ব্যাচ যে পরীক্ষা দিল 2024-25 সেশনে, সো তাদের পরীক্ষার প্রশ্ন থেকে আর কি শুরু করে আমরা ঠিক এই যে 2019-20 আগের যে সেশনটা ছিল 2020-21 এই পর্যন্ত এই 5টা সেশনের প্রশ্ন অ্যানালাইসিস করব এবং আমরা অ্যানালাইসিস করে তোমাকে এমন একটা সাজেশন দিব যেইখান থেকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং 100-এ 100 কমন পাবে ইংলিশে। সো ব্যাপারটা হচ্ছে এইরকম যে আমরা যদি 2024-25 প্রশ্নটা দেখি, 24-25 তোমার আমরা জানি যে 15টা এমসিকিউ আসে ইংলিশে। এই 15টা এমসিকিউ আসলে 5 মার্ক পাইলে পোলাপান পাস করে, কিন্তু একটা দুঃখের ব্যাপার হচ্ছে পোলাপান 5 মার্কই তুলতে পারে না। ঠিক আছে, এখানে 100% শিক্ষার্থীর ভিতরে 92% শিক্ষার্থী ফেল করে। এই 92% শিক্ষার্থীর ভিতরে 90% শিক্ষার্থী ফেল করে ইংলিশে। সো এত দুর্দশা কেন? কারণ তারা জানে না আসলে তারা কোন টপিকগুলো পড়বে। ঠিক আছে, ইংলিশে তো টপিক অনেকগুলা, বাট তুমি যদি দেখো, আমি অ্যানালাইসিস করার পরে তুমি বলবা যে ভাইয়া আসলে আপনি ঠিক কথা বলছেন, ইংলিশে পাস করা মানে একদম সহজ। সো ব্যাপারটা আসলে এইরকম। সো আমাদের ভিতরে একটা ভুল ধারণা আছে, সেই ধারণাটা আশা করি যে আজকে ভেঙে যাবে। সো দেখো 2024-25 সেশনে যে প্রশ্নটা আসছিল, আমরা জানি যে 3টা সেগমেন্ট থেকে কিন্তু প্রশ্ন আসে, 15টা এমসিকিউ আসে 3টা সেগমেন্ট থেকে। ঠিক আছে, একটা সেগমেন্ট হচ্ছে গ্রামার পার্ট, একটা হচ্ছে মেমোরাইজিং অংশ, আর তোমার একটা হচ্ছে ইংলিশ ফর টুডে অর্থাৎ ইএফটি থেকে। তো আমি গ্রামার পার্ট যদি খেয়াল করি, গ্রামার পার্টে 24-25 সেশনের প্রশ্নগুলো আসছে। এর ভিতরে প্রশ্ন ছিল আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে, জেনারেলি প্রশ্ন বেশি আসে ভার্ব অ্যাডভার্ব থেকে। ঠিক আছে, ভার্ব অ্যাডভার্ব থেকে প্রশ্ন বেশি আসে। তারপরে কি ছিল? রাইট ফর্ম অফ ভার্ব থেকে ছিল, তারপরে কানেক্টরস থেকেও ছিল, প্রিপোজিশন থেকে ছিল, আর কন্ডিশনাল থেকে ছিল। অর্থাৎ গ্রামারের মাত্র 6টা টপিক থেকে, 6টা না 5টা টপিক থেকে বেসিক্যালি প্রশ্নগুলো হয়। আর তোমার মেমোরাইজিং এর ক্ষেত্রে কারেক্ট স্পেলিং থেকে ছিল, ভোকাবুলারি থেকে ছিল, ফিগার অফ স্পিচ ছিল, আর গ্রুপ ভার্ব ছিল। বুঝতে পারছো? আর এখানে তোমার ইংলিশ ফর টুডে থেকে একটা প্রশ্ন ছিল, অর্থাৎ ইএফটি থেকে। এখানে তোমরা বলতে পারো যে ভাই আপনি এখানে টোটাল টপিক দিয়েছেন 10টা, মানে ওইটা ধরো 10টা দিয়েছেন, কিন্তু প্রশ্ন তো আসছিল 15টা। এখানে কিন্তু তোমার প্রশ্ন রিপিট হয়, যেমন তোমার এই পার্টস অফ স্পিচের ভিতর থেকে প্রশ্ন ছিল কিন্তু 3টা মতো। বুঝতে পারছো? রাইট ফর্ম অফ ভার্ব থেকে এরকম 2টা মতো ছিল। সো এই ব্যাপারগুলো তোমাকে একটু বুঝতে হবে। কানেক্টর থেকে এরকম, আমি যদি ক্রিটিক্যালি চিন্তা করি, তোমরা হয়তো ডিরেক্ট মিলাইতে পারবা না যে ভাই কানেক্টর থেকে প্রশ্ন আসছে, বাট তুমি দেখবা ওই প্রশ্নটা যখন তুমি একদম উদ্ঘাটন করবা, তখন দেখবা যে আসলে ওর যে মূলটা ওই কানেক্টরের সাথে রিলেটেড। বুঝতে পারছো? সো 24-25 প্রশ্নটা আসে কিন্তু বেসিক্যালি এই টপিকগুলা থেকে। এবং আমরা যদি খেয়াল করি, এটা হচ্ছে 24-25 গেল, আমরা বলছি আমরা 5 বছরের আর কি প্রশ্ন অ্যানালাইসিস করব। সো এরপর আমরা যদি 23-24 যাই, 23-24 কি আসছিল? 23-24 কি আসছিল দেখো, এখানে গ্রামার পার্টে আসছিল, সেন্টেন্স আসছিল। ঠিক আছে, তারপরে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ আসছিল, রাইট ফর্ম অফ ভার্ব আসছিল, ডব্লিউএইচ কোশ্চেন আসছিল, প্রিপোজিশন আসছিল। তারপরে মেমোরাইজিং পার্টে তোমার কারেক্ট স্পেলিং আসছিল, ভোকাবুলারি আসছিল, ফিগার অফ স্পিচ আসছিল, তারপরে প্যাসেজের এমসিকিউ আসছিল একটা। সো ওভারঅল তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি আগেরটার সাথে কিন্তু এটা মিল পাইতেছো, যে কিছু কিছু মিল আছে। আমি সবগুলা মিল লাস্টে তোমাকে একদম বলে দেবো যে আসলে তোমার আসলে এই মিলগুলা ছিল। সো ব্যাপারটা এইরকম যে তারপরে 22-23 যদি প্রশ্নে আমরা আসি, 22-23 কিন্তু সেম। গ্রামার পার্টে তোমার সেন্টেন্স ছিল,
আমি যেবার পরীক্ষা দেই। তারপরে তোমার পার্টস অফ স্পিচ ছিল, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে, প্রায় 3টা মতো প্রশ্ন আসে। রাইট ফর্ম অফ ভার্ব থেকে ওভারঅল 4টা মতো প্রশ্ন আসে। অ্যাডভার্ব ছিল, ন্যারেশন ছিল। অ্যাডভার্ব মূলত তো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের ভিতরে, তারপরে অ্যাডভার্বটা একটু হাইলাইটেড করে রাখি কারণ অ্যাডভার্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। তারপরে দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ছিল, কারেক্ট স্পেলিং ছিল, ভোকাবুলারি ছিল, ফিগার অফ স্পিচ ছিল। আমি যে বছর পরীক্ষা দিই সেই বছর দুর্ভাগ্যবশত এফটি থেকে কোনো প্রশ্ন আসি নাই, বাট এইখান থেকে দেখো এই যে টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন আসছে। তুমি একটা জিনিস দেখবা যে টপিকগুলো কিন্তু কমন, ঠিক আছে? প্রত্যেক বছর ঘুরায় ফিরে অল্প কয়েকটা টপিক থেকে প্রশ্ন আসে, কিন্তু গ্রামারে আমার আসে 60টা টপিক। 60টা টপিক তো পড়া লাগবে না, ঠিক আছে? এরপরে কি আছে দেখো, এরপরে যদি 20-21 দেখি আমরা, 21-22 যদি আমরা দেখি, 21-22 কি আছে দেখো, ডিটারমিনার থেকে প্রশ্ন আসছিল, তারপর আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসছিল, রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রশ্ন আসছিল, ন্যারেশন থেকে প্রশ্ন আসছিল, ভয়েস সেন্স থেকে প্রশ্ন আসছিল, কারেক্ট স্পেলিং থেকে প্রশ্ন আসছে, ভোকাবুলারি থেকে প্রশ্ন আসছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে, ইডিয়ম এন্ড ফ্রেজ থেকে আসছে। ইংলিশ ফর টুডের ক্ষেত্রে তোমার একটা প্রশ্ন আসছিল। ইংলিশ ফর টুডে কয়টা আসছিল? একটা প্রশ্ন আসছিল। সো এই হচ্ছে ব্যাপার যে তুমি আসলে তুমি যদি ভালো করতে চাও, তুমি দেখো খানি অ্যানালাইসিসটা দেখো, এই অ্যানালাইসিস অনুযায়ী তোমার পড়া লাগবে। আমি একদম লাস্টে যাইতেছি, লাস্টে আসো আমরা, এইটা হচ্ছে লাস্ট, এটা হচ্ছে লাস্ট। আমি তোমাদের বলছিলাম যে 2019-20 সাল থেকে কিন্তু রিটেন চালু হয় এবং এই 19-20 সাল থেকে প্রশ্ন প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়। কিন্তু ব্যাপার হচ্ছিল 19-20 সালে প্রথমবার রিটেন প্রশ্ন আসে, দ্যাটস ওয়াই এই প্রশ্নটা ছিল একটু স্ক্যাটার টাইপে, হ্যাফাজার ছিল। ওইটা অনুযায়ী কিন্তু পরে হই নাই। সো ওইটা থেকে একদম যে আমি যদি বলি স্পেসিফিক ভার্সন হয়েছে তোমার ওই যে 20-21, ঠিক আছে? এই 20-21 থেকে একদম স্পেসিফিক ভার্সনে কিন্তু প্রশ্নগুলো আসা শুরু করছে। সো দ্যাটস ওয়াই আমি এই যে 19-20 সালটা বাদ দিয়ে আমরা পরের সালগুলা থেকে বা পরের সেশনগুলা থেকে আর কি আমরা অ্যানালাইসিসটা শুরু করছি, এবং দেখা যাচ্ছে যে এই অ্যানালাইসিস থেকেই তুমি প্রত্যেকবার কমন পাবা, ঠিক আছে? সো তারপরে এখানে তুমি দেখো যে 20-21 কি আসছিল, 20-21 আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ আসছিল, ন্যারেশন আসছিল, ডব্লিউএস কোশ্চেন, তারপরে তোমার এই যে ভয়েস চেঞ্জ আসছে, অ্যাফারমেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট। সো এইটাও তোমার ভালনারেবল একটা পর্যায়ে ছিল, মানে রিটেন যেহেতু নতুন নতুন চালু করছে। সো তা আসলে যে স্পেসিফিক টপিকগুলোর দিকে ঠিকমতো মানে হেড করা হয় নাই। সো এই ক্ষেত্রে তোমার এইটাও খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না, এর আগে থেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই যে তোমার 21-22 এইখান থেকে আসলে প্রশ্নের যে ধাঁচ, সেই ধাঁচটা পুরাপুরি চেঞ্জ অফ আর কি শুরু হয়েছে। সো ওভারঅল আমরা যদি খেয়াল করি যে আসলে তোমার প্রশ্নগুলো আসে কোথা থেকে, যেখানে এত তোমার হাজার হাজার শিক্ষার্থী ফেল করে, সো মেইন আসলে প্রশ্নগুলো অ্যাকচুয়ালি আসে কোথা থেকে, আমরা সেই বিষয়টা একটু খেয়াল করে দেখব। সো তুমি এইখানে দেখো যে মেইন প্রশ্নগুলো কোথা থেকে আসে। অর্থাৎ আমি তোমাকে সাজেস্ট করব যে তুমি এই টপিকগুলো যদি পড়তে পারো, ডেফিনেটলি শিওর তুমি ভালো একটা ফলাফল করতে পারো। অর্থাৎ ইংলিশে যেখানে মানুষ পাশ করা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে থাকে, লাইক তোমার পাশ করা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে মানে পাস তুলতে পারে না, সেই রকম একটা সিনারিও থেকে তুমি বেরিয়ে কিভাবে বেস্ট একটা আউটকাম পাইতে পারো, লাইক তোমার 15-15, ঠিক আছে, 15-15, ঠিক আছে, 15 আউট অফ 15 ক্যারি করতে পারো। সো সেইটার একটা পূর্ণাঙ্গ যে সাজেশন এই ভিডিওটা বা এই তোমার এই স্লাইডটাতে আছে, ফুল ভিডিওতে না থাকলেও এই স্লাইডটাতে আমি দিয়ে দিছি, কারণ আমি ওইগুলোর পুরো জিসটা এনে এখানে বসাইছি। সো তুমি দেখো, তুমি গ্রামার পার্টের জন্য যে জিনিসগুলো পড়বা বা গ্রামার পার্টের জন্য যে টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, প্রথমটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। এখন আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ যে কোনো বইতে যদি তুমি যাও, তুমি দেখবা মাত্র 2 পৃষ্ঠা আছে, কিন্তু মেইনলি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ মানে কি, তোমার এই যে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব যতগুলো পার্টস অফ স্পিচ আছে সব কিন্তু এর ভিতরে পড়ে। সো তোমাকে পার্টিকুলারলি সবগুলো ধরে ধরে পড়তে হবে, বুঝতে পারছো? আমি কিন্তু এখানে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ দিয়ে পুরাটা বুঝাইছি, আমি কিন্তু বইয়ের ভাষাটা বলি নাই যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ মানে 3 পৃষ্ঠা না। তুমি যদি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ ডিপলি চিন্তা করো, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, ইন্টারজেকশন, কনজাংশন, এইগুলো সব মিলাই চিন্তা করো, এগুলো কিন্তু প্রায় 200 পৃষ্ঠার মতো হয়ে যায়। সো ওইগুলো পড়তে হবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? পার্টস অফ স্পিচ না পারলে তুমি এইচএসসি তো মানে এইচএসসিতে ভালো করতে পারবা না, অ্যাডমিশনের জায়গায় তো ধরাই খাবা। এরপরে কি আছে দেখো, সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ, ন্যারেশন খুবই গুরুত্বপূর্ণ, রাইট ফর্ম অফ ভার্ব খুবই গুরুত্বপূর্ণ। কোনো কোনো বছর দেখা যায় 4টা-5টা প্রশ্ন আসে রাইট ফর্ম অফ ভার্ব থেকে 15টার ভিতরে। ভয়েস চেঞ্জ গুরুত্বপূর্ণ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট গুরুত্বপূর্ণ, প্রিপোজিশন গুরুত্বপূর্ণ, আর কি তোমার টেন্স গুরুত্বপূর্ণ, আর মেমোরাইজিং এ কারেক্ট স্পেলিং গুরুত্বপূর্ণ, ফিগার অফ স্পিচ গুরুত্বপূর্ণ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুরুত্বপূর্ণ, ইডিয়ম ফ্রেজ গুরুত্বপূর্ণ, ভোকাবুলারি গুরুত্বপূর্ণ, আর প্যাসেজ এমসিকিউ মানে হচ্ছে ইএফটি, ইংলিশ ফর টুডে। ইংলিশ ফর টুডে থেকে যদি কোনো বছর প্রশ্ন আসে সেই বছর 4টা-5টাও দেয়, আর যদি কোনো বছর না আসে সে বছর দেয় না, আর যদি দয়া মায়া করে তাহলে অন্তত একটা দেয়, বুঝতে পারছো? সো এইটা হচ্ছে তোমার আমার পুরো ভিডিওর যে মেইন থিং, সেই মেইন থিংটা হচ্ছে এইটা, যে তোমার এই টপিকগুলো পড়া লাগবে যদি তুমি ডেফিনেটলি ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিটে ভালো একটা ফলাফল করতে চাও বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে চান্স পাইতে চাও, কারণ এই টপিকগুলোর বাইরে তোমার আর কোনো কিছু আসবে না। এই টপিকগুলোর ভিতর থেকে তুমি দেখো, তুমি যতগুলো বোর্ড আমি আর কি সেশন তোমাকে আমি দেখাইলাম, সবগুলো সেশনের কোশ্চেনের ভিতরে ঘুরাই ফিরে এইগুলো আছে।
ঠিক আছে, লাস্ট সেশনের কোশ্চেন বাদে সবগুলো সেশনের কোশ্চেনের ভিতরে ঘুরায় ফিরায় এইগুলো আছে। সো তুমি যদি এইগুলা ভালো করে পড়তে পারো তাহলে ডেফিনেটলি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় কমিউনিটি ইংলিশে সেরা একটা রেজাল্ট করতে পারবা, এটা একদম ডেফিনেটলি শিওর থাকো তুমি। সো এই টপিকগুলো তোমাকে পড়তে হবে অ্যাডমিশন টাইমের আগে। তুমি যদি একাডেমিকে থাকতে অর্থাৎ এইচএসসি লেভেলের টপিকগুলো দেখে রাখতে পারো, এটা তোমার জন্য অনেক বেশি বেনিফিটের হবে। সো আমাদের হচ্ছে ডিউ হ্যাক সিরিজের এই প্রথম মানে প্রত্যেকটা ক্লাসের আর কি প্রথম ভিডিওটা যাবে তোমার বেসিক্যালি অ্যানালাইসিস ভিত্তিক, ঠিক আছে। সো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আসো তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা যুক্ত হয়ে যাবে, বিকজ এখানে কিন্তু একের পর এক সিরিজ আসবে, বুঝতে পারছো। আমাদের চ্যানেল একদম নতুন তো, সো আমরা কিন্তু এখনও সিরিজ প্রোভাইড করা শুরু করি নাই। সো তোমরা সিরিজটাতে মানে বেস্ট একটা আউটকাম পাওয়া কিন্তু শুরু করবে খুব অল্প কয়েকদিনের ভিতর থেকে, ঠিক আছে। সো তোমাদের সাথে দেখা হবে আমাদের নেক্সট ভিডিও, এবং আমাদের নেক্সট ভিডিও হবে ক্লাস ভিত্তিক, ঠিক আছে। আমাদের নেক্সট ভিডিও হবে ডেফিনেটলি ক্লাস ভিত্তিক। সো আজকে এই পর্যন্ত, অল দ্য বেস্ট।